অ্যাকচুয়ালি আপনারা কোহোর্ট মানে যারা হচ্ছে গিয়ে যে কোহোর্টে পড়ে তাদেরকে আলাদা করছেন, ইউরোপিয়ান, তারপর হচ্ছে মানে কাস্টমার ওয়াইজ, তাদের প্রেফারেন্স ওয়াইজ আপনারা তাদেরকে আলাদা করেছেন এবং সেই অনুযায়ী তাদেরকে আপনারা টার্গেট করে সেই অনুযায়ী সার্ভিস দেওয়ার ট্রাই করছেন। ইজ ইট লাইক দ্যাট? ইভেন ধরেন ইন্টারনেট আমরা যদি বলি এন্টারটেইনমেন্ট লাভার্স, হ্যাঁ, তো এন্টারটেইনমেন্ট লাভার্স এর মধ্যে আমরা বলতে পারবো আপনি মুভি লাভার্স কিনা, আপনি মিউজিক লাভার্স কিনা, মুভি লাভার্স হলে আপনি কি টাইপ মুভি লাভার্স, মিউজিক লাভার হলে কি টাইপ মুভি লাভার, মিউজিক লাভার্স। সো অনেক ডিটেইলিং এ আমরা আপনাদেরকে মানে ইন্টারনেট ইউজারদেরকে প্রোভাইড করা হয়। তো এটা হয় কি তখন ব্র্যান্ড গুলো ওই ইন্টারেস্ট অনুযায়ী ওই ক্যাটাগরি অনুযায়ী টার্গেট করতে হয় এবং লোকেশন মানে আমরা বিলিং লেভেল টার্গেট করতে হয়। সো আপনি যদি সেটা কি রকম, আপনি যদি চান এখন যে আপনার অফিসের বসকে আপনার একটা দেখাচ্ছেন, আমরা আপনার অফিসের বিল্ডিংটা টার্গেট করব। আচ্ছা, শুধু বিল্ডিংটাতে একটা দেখা যাবে, বিল্ডিং থেকে বের হয়ে গেলে আপনি আর একটা দেখতে পাবেন না, আপনি বিল্ডিং এ ঢুকলে আবার একটা দেখতে পাবেন। সো ইটস জিও টার্গেটিং, জিও ফেন্সিং বিল্ডিং। মুসলিম প্রো একটা অ্যাপ যেখানে আমাদের টাইমিংটা নামাজের টাইমিং হজে যারা যায় আমরা সবাই তো মুসলিম প্রোটা ডাউনলোড করে যাই এবং এখানে অনেক সূরা, হাদিস, বাংলা সবকিছু থাকে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডে সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডে। আপনাদের সাথে আছে আমি ত্রিনা, পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আজ কর্পোরেট ডেলিতে এমন একজন মানুষ আমাদের গেস্ট হিসেবে আছেন, তার নাম লুৎফি চৌধুরী, যিনি কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অ্যাডফিনিক্স। সেই সাথে তিনি একজন খুবই স্বনামধন্য অন্টারপ্রেনারদের মাঝে তিনি অনেক জনপ্রিয়, সেই সাথে একজন কর্পোরেট টাইকুনও তাকে বলা যায়। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। হাউ আর ইউ? কেমন আছেন ভাইয়া? আমি তো খুবই ভালো আছি। লাইক আপনাদের মতো মানুষদের দেখলে তো খুবই ভালো লাগে। লাইক যেসব মানুষ ধরে নিলেন নিজেরা কিছু করে, তাদের চেহারায় একটা ঔজ্জ্বল্য থাকে, যেমন একটা স্ট্রাগলের হয়তো একটা কষ্টটা তো অবশ্যই থাকে, কিন্তু সাফল্যের যে আনন্দটা তাদের চোখে মুখে থাকে, সেই মানুষদের দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ এন্ড থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। আপনার কি এটাই স্টার্টআপ? আমার প্রথম স্টার্টআপ। আচ্ছা, তাহলে অ্যাডফিনিক্সের গল্পটা শুনি। ঠিক আছে। তো আমি প্রায় 15 বছর জব করেছি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তারপরে কোভিডের সময় তখন আমার মনে হলো যে হ্যাঁ একটা সময় তো নিজের কিছু করতে হয়, একটা ইচ্ছা ছিল। তো কোভিডের সময় একটা আসলে তখন মানে বাসায় বসে অনেক চিন্তা করার সময় পেয়েছি, অনেক তার আগে তো নানা রকম ব্যস্ত থাকতো, তখন চিন্তাটা করতে পারতাম না। কোভিডের আগে যখন ছিল আপনি জব করেছেন যেসব জায়গায়, তার একটা লিস্ট আমার কাছে আছে, আমি কি বলবো? সেটা হচ্ছে আপনি স্কিমি ডিএসপি এটাতে কাজ করেছেন, তারপরে আপনি কিউবেক্স লিমিটেডে কাজ করেছেন, তারপর গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিসে আপনি বিভিন্ন স্টেপে সিনিয়র এক্সিকিউটিভ সেলস থেকে হেড অফ এজেন্সি রিলেশনস, হেড অফ সেলস থেকে ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছেন। হ্যাঁ, তারপর ক্লিক বিডি লিমিটেড এক্সিকিউটিভ মার্কেটিং অ্যান্ড সেলসে ছিলেন, এবং সবচেয়ে মজার একটা জায়গা আমার লেগেছে, সেটা হচ্ছে আপনি পিজা হাট ইউকে অ্যান্ড ইউরোপে সেটা কাস্টমার সার্ভিসে আপনি কাজ করেছেন। আমি ম্যাকডোনাল্ডে কাজ করেছি কাস্টমার সার্ভিসে। সো আমরা যারা দেখা যায় যে দেশের বাইরে পড়তে যাই, আমাদের ছোটখাটো এক্সপিরিয়েন্সটা কিন্তু থাকে। হ্যাঁ, ওদের কাছে তো এটা অর্জন না, ওদের কাছে সব কাজই সমান। আমরা সেটাকে আলাদা করেছি, আমাদের এই কি বলবো, এই সাউথ এশিয়ান রিজিয়নটাতে আমরা কাজগুলোকে অনেক ভাগ করে ফেলেছি। ঠিক কত সালে শুরু করেছেন অ্যাডফিনিক্স? কোভিডের পর? হ্যাঁ, 2020 এ আমাদের শুরু। তো প্রথমে আমাদের প্রোডাক্টটা বানাতে সময় লেগেছিল। তো আমরা প্রোডাক্ট 2021 এ আচ্ছা প্রোডাক্টটা বানাতে হবে। আমরা আমাদের যে নেটওয়ার্কটা, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এটা আমরা মোটামুটি একটা হাতি নেটওয়ার্ক, এটা অনেক বড় একটা সো এবং এটা গ্লোবাল মানে ডিএসপি। সো বাংলাদেশ থেকে আমরা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে বসে এখানে আমরা ক্যাম্পেইন করতে পারি। সো আমাদের ইনহাউস ডেভেলপ করা, সেটা তো অনেক সময় লেগেছে আমাদের। তারপর 2021 সালে আমরা সফট লঞ্চ করি এবং তারপরে 2022 থেকে আমরা ফুল স্টার্ট করি।
22, 23, 24, 25 4 বছর নিয়ারলি 4 বছর কিন্তু হয়ে গিয়েছে। আপনার সাথে আপনি কি একা নাকি আপনার সাথে কেউ ছিল? আপনার সাথে কো-ফাউন্ডার আছেন, তারাও মানে আপনার ফ্রেন্ডস অর ফ্যামিলি হু আর দেয়ার? যেটা হচ্ছে যে কাজের কাজের সূত্রে তাদের সাথে পরিচয়। এবং একজন আমার অলরেডি কলিগ এখন আমার সাথে কাজ করছে, হ্যাঁ হ্যাঁ, প্রফেশনাল ডিরেক্টর হিসাবে আছে আমাদের এখানে, এবং 2010 সাল থেকে আমার সাথে কাজ করছে। বাহ। So we are colleagues from the 2010 then co-founders. সেখান থেকে আপনারা একসাথে পথ চলা। কি কাজ করছে অ্যাডফিনিক্স, কি নিয়ে কাজ করছে? আমরা আসলে অ্যাডটেক যেটা আমরা বলি, মানে আমরা সহজ ভাষায় যদি বলি, আমরা বিভিন্ন পত্রিকা বা সার্ভিস করার সময় আমরা অ্যাডগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে আমাদের কাজ। আমরা শুধুমাত্র এসএসপি বা ডিএসপি, মানে এটা আমরা একটু আমাদের গ্রামে যদি বলি, সেটা অ্যাড না থেকে আমরা ওভারঅল পুরো অ্যাডের যতগুলো জায়গা আছে সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই এবং আমরা অলরেডি করছি। সো আমাদের ডিএসপির পাশাপাশি আমাদের নিজস্ব একটা ট্র্যাকিং আছে, প্রোডাক্ট আছে, অলসো অ্যাড ম্যানেজার নামে একটা প্রোডাক্ট আছে। এই দুটো প্রোডাক্ট এগুলো কি অ্যাপ না সফটওয়্যার? সফটওয়্যার প্রোডাক্ট আপনার বিভিন্ন অ্যাডের মানে অ্যাড ডিস্ট্রিবিউশনের বিভিন্ন জায়গায় এই কাজগুলো কাজ করে। যেমন ট্র্যাকারটা হচ্ছে যখন অ্যাড রান হচ্ছে সেটাকে আবার জাস্টিফাই করে থার্ড পার্টি অডিটিং বলতে পারেন। তো অডিট করার জন্য আমাদের আরো একটা প্ল্যাটফর্ম আছে। এন্ড অ্যাড ম্যানেজারটা হচ্ছে যাদের বড় বড় যারা ওটিটি বা যারা বড় অ্যাড, তারা যখন অ্যাড সার্ভ করতে চায় নিজস্ব, তখন তারা আমাদের সার্ভিসটা ইউজ করতে পারে। সো এই জায়গাটা আমরা বেসিক্যালি গুগলের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা গুগলের সাথে ছোট পরিসরে কম্পিট করছি। মানে একসাথে কাজ করছেন নাকি কম্পিটিশনের জায়গায় চলে গিয়েছেন? কম্পিটিশনে চলে এসেছেন। আচ্ছা, সো আপনারা ডিজিটাল মার্কেটিংটা তো করছেন ডেফিনেটলি, ওটাই তো ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে যে নর্মাল যে মার্কেটিং, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? লাইক আমাদের সোশ্যাল মিডিয়াতে একটু বেশি পরিমাণে যেটা ক্যাম্পেইন করতে হয় ডিজিটাল মার্কেটিং এ, তাই তো? ডিজিটাল মার্কেটিং আসলে সোশ্যাল মিডিয়া সব, মানে ডিসপ্লে এন্ড সোশ্যাল মিডিয়া, ইমেল থেকে শুরু করে সবকিছুই আসলে ডিজিটাল মার্কেটিং আন্ডারে পড়ে। আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে একটা নিজ জায়গা, সেটাতে আমরা বলি প্রোগ্রামেটিক মার্কেটিং। যেমন আমি একটু সহজ করে বলি, আমরা বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতে আমরা ডেইলি ভিজিট করি, আমরা পত্রিকা যাই। সো আমরা একটা ব্র্যান্ড যখন চায় আপনাকে রিচ আউট করতে, আমাদের বাংলাদেশের যে অ্যাক্টিভ অ্যারাউন্ড 9 কোটি আমাদের যে ইন্টারনেট ইউজার আছে, তাদের মধ্যে আমাদের প্রায় 7 কোটি ইউজার আমরা প্রোফাইলিং করা আছে। সো প্রোফাইলিংটা হচ্ছে আমরা জানি আপনি কোথায় থাকেন, আপনি কোথায় অফিস করেন, আপনি কি মোবাইল ইউজ করেন, সেটা ডিভাইস আচ্ছা, ব্র্যান্ড কি, প্রাইস কত, আপনি ওয়াইফাই কতক্ষণ ইউজ করেন, আপনি মোবাইল ডাটা কতক্ষণ ইউজ করেন, কোন মোবাইল নেটওয়ার্ক ইউজ করেন, আপনি বিদেশে ট্রাভেল করেন কিনা, করলে কোন কোন কান্ট্রি ট্রাভেল করেন, আপনার ট্রাভেল হিস্ট্রি, আপনার বাংলাদেশে এবং যেহেতু আপনি মুভ করছেন সব জায়গায় মোবাইলটা নিয়ে মুভ করছি, তো আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন কিনা, আপনি But where from you getting this data? ডিভাইস, সো আপনি যখন ডিভাইসটা ক্যারি করছেন, আমরা আপনাদের ফার্স্ট পার্টি ডাটা জানি না, আপনার নাম জানি না, আপনার পরিচয় জানি না, কিন্তু আমরা ডিভাইসটাকে একটা আইডেন্টিফাই করি এবং আমরা কিছুদিন অবজার্ভ করার পরে আমাদের সিস্টেম ডিসাইড করে, বেসিক্যালি ইটস নট মানে ম্যানুয়ালি করা হয়, ডিসাইড করা হয়। সিস্টেম অ্যালগরিদম ডিসাইড করে এই ডিভাইস যিনি ক্যারি করছেন উনি একজন ফিমেল অর মেল, এবং তার বয়স রেঞ্জটা ইউজ করে, এবং তার আমরা যেটা বলি মার্কেটিং এর ভাষায় এসিসি লেভেল, মানে তার ইনকাম এবং সোশ্যাল স্ট্যান্ডার্ডটা কতটুকু, ওইভাবে আমরা আসলে একটা প্রোফাইলিং করা। আচ্ছা, এই ডেটাবেসটা নিয়ে আপনারা তারপর কি করেন, মানে এটার মেইন কাজ কি? যেমন ধরেন একটা এক্সাম্পল দিয়ে দিই, একটা এয়ারলাইন্সের টিকিট পারচেজিং পাওয়ার কিন্তু সবাই সবার নেই। না না, এখন ধরেন একটা লোকাল যে সাউথ এশিয়ার ডেস্টিনেশনে ট্রাভেল করে, তার জন্য এক ধরনের এয়ারলাইন্স ক্যাম্পেইন করবে, আবার যে আমেরিকা ইউরোপে ট্রাভেল করে তাকে আরেকটা এয়ারলাইন্স তাকে টার্গেট করবে। তো বেসড অন দা আপনার ট্রাভেল হিস্ট্রি এবং আপনার পারচেজিং পাওয়ার, সেই প্রোফাইলিংটা দিয়ে টার্গেটিং করা হয়। যেমন ধরেন আপনি অনেক ইউরোপ ট্রাভেল করেন, আমি ধরেন সাউথ এশিয়া ট্রাভেল করি, আমি ইন্ডিয়া যাই, নেপাল যাই, ব্যাংকক যাই, বা আপনি হয়তো ইউরোপ আমেরিকা ট্রাভেল করেন। তো বড় এয়ারলাইন্স গুলো আপনাকে টার্গেট করে, যখন আপনি ধরেন
লোকাল পোর্টাল ইউজ করছেন। অ্যাকচুয়ালি আপনারা কোহোর্ট মানে যারা হচ্ছে গিয়ে যে কোহোর্টে পড়ে তাদেরকে আপনারা মানে কি বলবো একটা স্যাম্পলিংটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং টাইপের, লাইক আপনি তাদেরকে কি বলবো একটা সাউথ এশিয়ান যারা ট্রাভেল করছে তাদেরকে আলাদা করছেন, ইউরোপিয়ান, তারপর হচ্ছে মানে কাস্টমার ওয়াইজ তাদের প্রেফারেন্স ওয়াইজ আপনারা তাদেরকে আলাদা করেছেন এবং সেই অনুযায়ী তাদেরকে আপনারা টার্গেট করে সেই অনুযায়ী সার্ভিস দেওয়ার ট্রাই করছেন। ইজ ইট লাইক দ্যাট? ইভেন ধরেন ইন্টারনেট আমরা যদি বলি এন্টারটেইনমেন্ট লাভার্স, হ্যাঁ, তো এন্টারটেইনমেন্ট লাভার্স এর মধ্যে আমরা বলতে পারবো আপনি মুভি লাভার্স কিনা, আপনি মিউজিক লাভার্স কিনা, মুভি লাভার্স হলে কি টাইপ মুভি লাভার্স, মিউজিক লাভার হলে কি টাইপ মুভি লাভার, মিউজিক লাভার্স। সো অনেক ডিটেইলিং এ আমরা আপনাদেরকে মানে ইন্টারনেট ইউজারদেরকে প্রোফাইলিং করা হয়। তো ওইটা হয় কি তখন ব্র্যান্ড গুলো ওই ইন্টারেস্ট অনুযায়ী ওই ক্যাটাগরি অনুযায়ী টার্গেট করতে হয় এবং লোকেশন মানে আমরা বিলিং লেভেল টার্গেট করতে হয়। সো আপনি যদি সেটা কি রকম আপনি যদি চান এখন যে আমাদের ধরেন আপনি একজন আপনার অফিসের বসকে আপনার একটা দেখাচ্ছেন, আমরা আপনার অফিসের বিল্ডিংটা টার্গেট করব। আচ্ছা, শুধু বিল্ডিংটাতে এক দেখা যাবে, বিল্ডিং থেকে বের হয়ে গেলে আপনি আর এক দেখতে পাবেন না, আপনি বিল্ডিং এ ঢুকলে আবার এক দেখতে পাবেন। সো ইটস জিও টার্গেটিং, জিও ফেন্সিং বলি আমরা। জিও ফেন্সিং, আচ্ছা। সো আমরা অনেক সময় যেটা হয় যে শুধুমাত্র বাংলাদেশ ইউনিভার্সিটিগুলো টার্গেট করে ক্যাম্পেইন করি। বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলো ইউনিভার্সিটির ম্যাপটাকে আমরা টার্গেট করে দিই, শুধু ইউনিভার্সিটি দিয়ে চলে। সো এটাতে যেটা হয় আপনার আসলে সোশ্যাল মিডিয়াতে না এটা ডিসপ্লেতে, যেমন ডিসপ্লে, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের পত্রিকা যেগুলো আছে সেগুলো ওয়েবসাইট, তারপরে আপনার মোবাইল অ্যাপ, এগুলো দাম করতে পারবো। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ফেসবুক সেটা অ্যালাউ করে না। আমরা ফেসবুক নিজস্ব সিস্টেম আছে, সো আমরা আমাদেরকে অ্যালাউ করবে না এই টার্গেটগুলো দিতে। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাই। কোথায় পড়াশোনা করেছেন আপনি? বাংলাদেশে আমার মনিক স্কুলে আমার পড়াশোনা ম্যাট্রিক পর্যন্ত, তারপরে আমি ইন্টারমিডিয়েট করি ঢাকা কলেজ থেকে, তারপরে কিছুদিন তেজগাঁও কলেজে আমার মানে শুরু করি, দেন আমার আসলে বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, সো আমি বাইরে পড়াশোনা করি, গ্রাজুয়েশন করি। ওখানে মার্কেটিং এ পড়াশোনা করেছেন? সবসময় কি ব্যবসায়ী হওয়ার ইচ্ছা ছিল? না, মার্কেটিং এ কাজ করার ইচ্ছা ছিল। মার্কেটিং আমার প্যাশনের জায়গা। সো এটা আমার বলবো আমার লাইফের কিছু ছোট ছোট ঘটনা যেগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে মার্কেটিং আসার। যেমন ধরেন আমি বলি, আমি যখন পিজা হাটে কাজ করতাম, আপনি অলরেডি শুরুতে বলেছেন আমি পিজা হাটে ছিলাম। তো পিজা হাটে যখন কাজ করতাম তখন আমি দেখতাম যখন পিজা ভিড় হতো, সো আমি ওয়ান অফ দ্য বিজিয়েস্ট পিজা হাটে কাজ করতাম। তো এরিয়া ম্যানেজার, স্টোর ম্যানেজার যেই আসে সে এসে প্রথমে ডিশওয়াশারকে হেল্প করে, কিচেন পোর্টারকে, তারপরে আস্তে আস্তে আমি তখন একদিন আমি এরিয়া ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, তোমরা সবাই যখন আসো স্টোরে, যখন দেখো স্টোর বিজি, তোমরা কেন আগে ডিশওয়াশারকে হেল্প করো, তোমরা কেন আগে যে পিজা বানাচ্ছে মানে শেফকে হেল্প করো? আমাকে একটা কথা বলছিল যে এখানে দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে উই অল স্টার্ট ফ্রম ডিশওয়াশ, সো আমাদের ক্যারিয়ারটা শুরু হয়েছে একদম ডিশওয়াশিং থেকে। না হলে আমি যত নিচ থেকে না জানলে তো আমি উপরে না না না, যখন আপনি ম্যানেজার হবেন তখন কিন্তু আপনার সবাইকে সুপারভাইজ করতে হবে। হ্যাঁ, সেকেন্ড জিনিস হচ্ছে প্রবলেম সলভিংটা বটম থেকে শুরু করো, মানে সলভিংটা বটম থেকে স্টার্ট করা উচিত। তাহলে আস্তে আস্তে একটা এক্সাম্পল দিই, বলে দেখো আমরা ডিশওয়াশিংয়ে যখন হেল্প করি ওর কাজ শেষ হয়ে যায়, তখন আমরা দুইজন হ্যান্ড হয়ে যাচ্ছি। আমি যখন ডিশওয়াশার মিলে এসে আসি স্টার্টার টেবিলে, ওই টেবিলে যখন আমরা ওকে হেল্প করি তখন আমরা তিনজন একটা টেবিলে কাজ। আচ্ছা আচ্ছা, তিনজন যখন প্রবলেম সলভ হয়ে গেল, অল প্রবলেম সলভ, তখন আমরা তিনজন গিয়ে হেল্প করছি স্টার্টার টেবিলে, তখন আমরা চারজন কাজ করছি। সো দ্যাটস হাউ দিস প্রবলেম সলভ কুইকলি। এন্ড আমার তখন মনে হয়েছিল যে কোনো জিনিস যদি আমি জানতে চাই তাহলে আমাকে একদম সবার নিচ থেকে শুরু করতে হবে অবশ্যই। সো ওইটার কারণে আমি পিজা হাটের একটা কমফোর্টেবল জব ছেড়ে আমি কলিং কার্ড কোম্পানিতে জয়েন করি, একদম স্ট্রিটে লিফলেট বিতরণ করা, পোস্টার লাগা। কারণ আমার মনে হয়েছে যে আমি যদি মার্কেটিং শিখতে হয় তাহলে আমাকে একদম বটম থেকে স্টার্ট করতে হবে, গ্রাসরুট থেকে স্টার্ট করতে হবে। সো আমি রাস্তায় রাস্তায় পোস্টার লাগানো লন্ডনে। আমার ফ্রেন্ডরা সবাই হাসাহাসি করছে যে তুমি আরামে এখানে ট্রেনার হিসেবে আছো পিজা হাটে, জব ছেড়ে 1/3 স্যালারিতে তুমি কেন জয়েন করবে? পিজা হাট ইজ নট মাই এন্ড গোল। সো আমার গোল হচ্ছে আমি মার্কেটিং এ আমার ক্যারিয়ার বানাবো।
and marketing শিখতে হলে that is the opportunity আমি একদম grassroots থেকে marketing শিখবো. So my marketing learning apart from my book সেই ইংল্যান্ডের রাস্তা থেকে স্ট্রিট মার্কেটিং থেকে যেখানে আমি কনজিউমারের সাথে কথা বলতাম, দোকানদারের সাথে কথা বলতাম এবং লিফলেট লাগাতাম, লিফলেট দিতে করতাম, পোস্টার লাগাতাম। সো ওই লার্নিংটা আমার লাইফে অনেক বড়। না, লন্ডনে কিন্তু এটা খুব বেশি দেখা যায়। আমি জানি না আপনি ইয়েতে গিয়েছেন কিনা, ইয়ে স্ট্রিট যেটাকে বলে গ্রিন স্ট্রিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো গ্রিন স্ট্রিটে ধরে নিলেন ওখানে সবচেয়ে বেশি মনে হয় মার্কেটিং শেখার সবচেয়ে ভালো জায়গা। আর সেন্ট্রাল লন্ডন ইজ ওকে, আমাদের মতো যারা ব্রাউন আমরা আছি, আমরা সেন্ট্রাল লন্ডনে মার্কেটিং এ যাওয়ার আগে আমার মনে হয় গ্রিন স্ট্রিটে মার্কেটিংটা শিখে গিয়ে সেন্ট্রাল লন্ডনে গিয়ে যদি মার্কেটিংটা করা যায় অনেক ভালো হয়। আমার জবের জন্য অ্যাকচুয়ালি আমি পুরো লন্ডনে আমাকে ভিজিট করতে আমার সব জায়গায় গেছে, উইক শিডিউল ছিল যে আমি এই উইকে এই এগুলো কভার করবো, দেন নেক্সট উইকে এগুলো কভার করবো। সো মানে মোস্টলি আমার ফুল লন্ডনে কভার করা হয়েছে। তারপর কবে চলে এসেছেন? 2010 সালে। কত সালে গিয়েছিলেন? 2005। 5 বছর ছিলেন। আচ্ছা, 10-এ এসে তারপর জয়েন করেছেন বাংলাদেশে পিগবিডিতে, যেটার কথা বলছেন। বাংলাদেশে আমার ক্যারিয়ারটা অল স্টার্টআপ, পিগবিডিতে আমি স্টার্টআপ, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট স্টার্টআপ যারা মানে বাইরে থেকে ফান্ডিং পায়। তো পিগবিডির মালিককে আমি লন্ডন থেকে চিনতাম, তো উনি বললো লেটস বিল্ড আ টিম। তো ওখানে কাজ করলাম কিছুদিন, তারপরে মুভিফিক্সে কিছুদিন কাজ করার পরে এই বাংলাদেশের প্রথম অ্যাড নেটওয়ার্ক জিএনআর। সো জিএনআর এ আমার ইন্টারভিউ হয় এবং তারা আমাকে সিলেক্ট করে। কেন সিলেক্ট করে সেই কোশ্চেনটা আমি আজও জানি না। আমার ইন্টারভিউ ছিল, নিজে নিজে। লাস্ট কোশ্চেনটা কি ছিল? আমার বেসিক যে কোশ্চেনটা ছিল যে হোয়াট ইজ ইমপ্রেশন। আমি তখন বলেছিলাম ইমপ্রেশন মানে হচ্ছে যে আপনি আমার ব্যাপারে একটা ধারণা নিচ্ছেন, আমি আপনার ব্যাপারে একটা ধারণা নিচ্ছি, আমার ব্যাপারে আপনার ইমপ্রেশনটা কি, আপনি কি ইমপ্রেশন দিচ্ছি। সো দ্যাট ইজ দ্য ওল্ড অ্যান্সার। যদি আমরা ডিজিটাল মার্কেটিং এর ইমপ্রেশনের ডেফিনিশনে যাই, ইমপ্রেশন মানে হচ্ছে একটা ব্যানার আপনি দেখলেন, একটা অ্যাড দেখলেন, এটা ওয়ান ইমপ্রেশন। তারপরে আপনার চাকরিটা হয়ে গেল। আমি সিএফ কোশ্চেন করেছিলাম আমাকে কেন হায়ার করা হয়েছিল, তখন কি সে এটা বলেছিল? যে আসলে তখন তো মার্কেটিং বাংলাদেশে শুরু হয়নি, তো বলতে যে আসলে আমরা এরকম কাউকে এক্সপেক্ট করি না যে অ্যানসারটা দিতে পারবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ, এন্ড ইউ উইল বি দ্য ফার্স্ট বিজনেস ডেভেলপার ফর দ্য মার্কেট। তাই? হ্যাঁ, সো দ্যাট আমরা এক্সপেক্ট করি, আমরা একজন চেয়েছি যাকে শিখবে এবং যে পরবর্তীতে মানুষের মধ্যে ছড়িয়ে দিবে। এখন তো সবকিছুই টেক বেসড, রাইট? মার্কেটিং এর চেয়ে এখন ডিজিটাল মার্কেটিংটাই এখন সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ একদম রিয়েল টাইম রিচটা দেখা যায়, তাই না? আর খুব দ্রুত পৌঁছে যায় মানুষের হাতে। তো আপনার কাছে কি মনে হয় 2025 সালে সবচেয়ে কার্যকর ডিজিটাল মার্কেটিং এর কৌশল, স্ট্র্যাটেজিটা কি? 2025-এ আমি বলবো যে জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে মিসিং দেখি বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর, যে আমরা ডেটা অ্যানালিটিক্স এখনো ঠিকমতো করি না। ক্যাম্পেইন ডেটা অ্যানালিটিক্স আমরা হয়তো ক্যাম্পেইনের জন্য বাজেট দিচ্ছি, কিন্তু সেই বাজেটের ক্যাম্পেইনের যে রেজাল্টটা, সেই রেজাল্টের অ্যানালিটিক্স যদি আমরা একটু প্রপারলি একটু ডিপ করি, তাহলে আমার মনে হয় যে আমাদের মানে বাজেটের ওয়েস্টিংটা কমিয়ে আনা যাবে, ক্যাম্পেইন আরো এফেক্টিভ হবে, আমাদের সেই বাজেটে আমরা আরো বেশি মানুষের কাছে রিচ করতে পারবো, আরো বেটার ওয়েতে রিচ করতে পারবো, আর কম বাজেটে আমরা সেম নাম্বার অফ পিপল রিচ করতে পারবো। আমাদের তো সমস্যাটাই এটা, সেটা যেমন ধরে নিলেন আমাদের দেশে হচ্ছে ডেটা ট্র্যাকিং কিংবা বলেন ডেটা অ্যানালাইসিস, ডেটা কালেকশন ইজ উই আর ভেরি ফার ওয়ে ফ্রম ওয়েস্টার্ন কালচার। তো প্রবলেমটা যেটা হয় যে আপনি যদি একটা জিনিস নিয়ে রিসার্চ করে কাজটা শুরু করেন, আপনি কিন্তু বুঝবেন যে আমার হাতে এখন 5টা অপশন আছে, কোন জায়গাটা ল্যাকিংস আমার আছে এখন, তো আমি সেই জায়গাটা দিয়ে শুরু করব। এখন আমরা যদি ইনভেরিয়েবলি এই 5টাতেই আমরা ইনপুট দেওয়া শুরু করি, তখন কিন্তু আলটিমেটলি কোনো লাভই হচ্ছে না, আমরা কিন্তু মানে আউটপুট কিন্তু আসবে না। কিন্তু ধরে নিলেন আমার এই ফিঙ্গারটাতে প্রবলেম, ইন্ডেক্স ফিঙ্গারে প্রবলেম, বাট আমি হচ্ছে গিয়ে কি বলবো রিং ফিঙ্গারে আমি পানি মানে কি বলবো প্লাস্টার করে রেখে দিলাম, নাথিং উইল হ্যাপেন। আমরা যে ভুলটা হয়তো প্রথম ক্যাম্পেইনে করেছি, আমরা যদি ডেটা অ্যানালিসিস মানে একটা ডেটা অ্যানালাইসিস করে একটা রিসার্চ করে
তাহলে আমাদের এই ভুলগুলো কি রিপিটিং হতে থাকবে 100%। এবং আমাদের সেই ভুল ক্যাম্পেইন আমরা করতেই থাকবো, বাজেট এটাই চলতেই থাকবে, একটা সময় গিয়ে সেটা অফ হয়ে যাবে, তাই না? সেটাই হবে। বড় হয়েছেন কোথায় আপনি? আমার বললাম মিরপুরে, ঢাকাতেই বড় হয়েছেন। জন্ম জন্ম হ্যাঁ। আচ্ছা, আপনি যেহেতু বাইরে পড়াশোনা করেছেন প্লাস ওখানেও মার্কেটিং কাজ করেছেন, একটা বেসিক যে পার্থক্য সেটা কি পান আপনি? ওয়ান বেসিক যেটা হচ্ছে আমাদের এখানে সেলস যে করে তাকে মার্কেটিং এর ডেজিগনেশন দেওয়া হয়, বাট সেলস এন্ড মার্কেটিং টু ডিফারেন্ট থিং, টু সেপারেট আইডেন্টিটি, টু সেপারেট ডেজিগনেশন, টু সেপারেট ডিপার্টমেন্ট। এই জিনিসটা আমার বাংলাদেশে আসার পর থেকে আমার এই জিনিসটা প্রথম থেকে দেখতাম যে সেলস করছে তাকেও মার্কেটিং এর ডেজিগনেশন দেওয়া হচ্ছে। So what's the between sales and marketing then? মার্কেটিং হচ্ছে আপনার কোম্পানি ব্র্যান্ডিং বা প্রোডাক্ট ব্র্যান্ডিং করবে, সে মানুষ সে ধরেন টিজি অ্যানালাইসিস করবে, সে টার্গেট গ্রুপ অ্যানালাইসিস করবে, সে কাস্টমারের কাছে যাবে, সে ওইখান থেকে ফিডব্যাক নিবে, সে তারপরে একটা পুরো পেপার রেডি করবে, একটা ক্যাম্পেইন রেডি করবে, ক্যাম্পেইনটা অনেক এফেক্টিভ হবে, বেটার দেন বিফোর, লিড জেনারেট করবে। এন্ড সেলস এর কাজ হচ্ছে এটাকে সেল করা আর আফটার সেল সার্ভিসটা দিতে। আর সেলস এর জন্য সেলস এর কাজ হচ্ছে ধরেন আপনার লিডটাকে সেলসে কনভার্ট করা। 100% লিড তো সেলসে কনভার্ট হবে না। সো লিড যতগুলো আসবে সেগুলো মানে বেশি পার্সেন্টেজ কনভার্ট করা সেলসে, এবং সেই কাস্টমারকে রিটার্নের পলিসিটাকে নিয়ে আসে। লাইক আমি একবার কাস্টমার পেলাম যেন রিপিটেশন যেন হয়, ওটা ইনশিওর করাটা সেলস। বাট আমরা একটা সবচেয়ে বেশি যে কাজটা করি সেটা হচ্ছে একজনকে রেখে দিই, তিনি একজন স্টাফ থাকেন, তিনি সেলসে কাজ করেন, মার্কেটিং এ কাজ করেন, যেটা আমাদের হয়তো একটু বাজেটটা আমাদের একটু কম হয়, কিন্তু বেসিক্যালি আমাদের প্রতিষ্ঠানটা যে কোন দিক থেকে পিছিয়ে পড়ছে সেটা কিন্তু আমরা ধরতে পারি না। যেটা হয় যে বাজেটের সাথে সাথে আসলে আমি যখন আপনাকে একটা ডেজিগনেশন দিচ্ছি মার্কেটিং এক্সিকিউটিভ, তখন আমি আপনার কাছে কি এক্সপেক্ট করছি সেটাও আমাকে বুঝতে হবে। আমি আপনাকে ডেজিগনেশন দিচ্ছি মার্কেটিং এক্সিকিউটিভ, আমি আপনার কাছে সেলস এক্সপেক্ট করছি। সো আমি মার্কেটিং বুঝি, তো আমার মার্কেটিং এর পড়াশোনা দিয়ে হয়তো সেলস, বাট সেলস ইজ এ ডিফারেন্ট গেম নাও। Marketing you need to go through study, you need to go through real time exam. Sales আপনাকে শিখাবে, সময় আপনাকে সেলস শেখাবে, তাই সময়ের সাথে সাথে সেলস ডেভেলপ করতে। যেমন আমি কখনোই সেলসম্যান হতে চাই, তাই হ্যাঁ, বাট আনফরচুনেটলি বাংলাদেশ আসার পর আমাকে সেলসই করতে হচ্ছে মার্কেটিং এর ডেজিগনেশন নিয়ে। দেন আসলে জিএনআর এ জয়েন করার পরে আমার সেলস এর প্রতি ইন্টারেস্টেড ডিফারেন্ট একটা ইয়ে আসে, কারণ এখানে সেলসটা ওয়াজ নট লাইক ডোর টু ডোর নক অর সেলস, এখানে সেলসটা ওয়াজ লাইক মোর অফ এক্সপার্টিস সেল করা। বিকজ প্রথম একটা জিনিস আমরা বাংলাদেশে শিখলাম নিজেরা, দেন আমরা আস্তে আস্তে আবার মার্কেটিংকে শেখানোর চেষ্টা করলাম। এটাতে যেটা হয় যে এখানে আসলে ট্রেডিশনাল সেলস আমাদের ছিল না, আসলে আমরা মানুষকে মানে প্রবলেম সলভ করার রাস্তাগুলো দেখাতাম, আমরা ট্রেনিং দিতাম, ওইখান থেকে আমাদের বিজনেস লিড আসছে। দ্যাট ওয়াজ মোর ইন্টারেস্টিং সেলস আমি বলবো। আস্তে আস্তে তারপরে সেলস এর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে নাম্বার। টার্গেট নাম্বারটা আসলে একটা মাথায় যখন সেট হয়ে যায় না, এটা যতক্ষণ না পর্যন্ত অ্যাচিভ হয় ততক্ষণ পর্যন্ত বিং এমপ্লয়ি আমার মনে হতো হলিডে থাকা বেশি কেন, কারণ আমার তো কোনো মান্থের যে টার্গেটটা সেটা মানে টার্গেট পিপলকে আপনার রিচ করতে হবে এরকম কিছু, সেলস নাম্বার মানে রেভিনিউ। সো যেটা হয় এইটা যখন আপনি একবার এই গেমটাতে ঢুকে যাবেন, তখন এটা কিন্তু একটা ইন্টারেস্টিং গেম যে আমার এই মাসে টার্গেট অ্যাচিভ করবো, দেন নেক্সট মান্থে টার্গেটটা বাড়বে, সেটা আরো কিভাবে অ্যাচিভ করবো। সো সেলসের টার্গেট অ্যাচিভমেন্ট একটা ফান। তাই আপনি সেলসেও কাজ করেছেন? আমি তো এখন সেলসম্যানই। আপনি কি কি সেল করছেন এখন অ্যাডফিনিক্স থেকে? ও সেটা তো বলেছেনই। হ্যাঁ, আপাতত আমি আসলে আমরা নেটওয়ার্ক সেল করছি, মানে এসএসপি এন্ড ডিএসপি সেল করছি, অ্যাড ম্যানেজার সেল করছি, ইউনিভার্সাল ড্যাশবোর্ড সেল করছি। বাট আমার যদি সেলস এর গল্প বলি তাহলে আসলে আমার সাবান এন্ড শ্যাম্পু সেল করার ইচ্ছে ছিল। সত্যি? কেন? দ্যাট ওয়াজ মাই ড্রিম। এটা হয়তো কোনোদিন পূরণ হবে না, বাট স্টিল আমার ইচ্ছাটা আছে। কেন? এটা তো একটা ফ্যাক্টরি দিয়ে স্টার্ট করাই যায় এখন। না, ওই ফ্যাক্টরি স্টার্ট সেটাও ডিফারেন্ট এন্টারপ্রেনার। আমি ওই বিজনেসে যাব কি যাব না, বা ওটা আমি আসলে যেটা বুঝি না, কারণ আমার ওইটা শেখা। কারণ সেলসের হয় কি যে ধরেন একদম গ্রাসরুট লেভেলে যে আমরা যেটা করি B2B সেলস করি,
B2B, বিজনেস টু বিজনেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্পোরেট হাউসে যাই, তাদের সাথে কথা বলি, এবং আমাদের প্রোডাক্ট আছে। B2C তে আপনারা যান না? B2C আমরা যাই না, কারণ B2C অ্যাকচুয়ালি মানে দ্য ফান। সো আমার আসলে B2C সেলসটা আমার বিজনেস টু কনজিউমারস। হ্যাঁ হ্যাঁ। ধরেন আমার একটা প্রোডাক্ট আমি সেল করছি যেটা বাংলাদেশের কয়েক কোটি মানুষ ইউজ করছে, এটা আমার কাছে একটা ডিফারেন্ট আনন্দ দিবে। B2C যদি করেন, কি টাইপের B2C করেন? সাবান, শ্যাম্পু, এছাড়া কিছু? না, আমি B2C আসলে সবই করা যায়, মানে এনিথিং। বাট সাবান শ্যাম্পুটা তো ধরেন একদম ম্যাস লেভেলের, মানে সবাই ইউজ করে। তো এটা একটা সিম্বল যে সাবান শ্যাম্পু আসলে এমন একটা জিনিস সেল করতে যেটা সবাই ইউজ করে। আপনি কি এরকম টাইপের কিছু চেইন শপ এরকম তৈরি করতে চান? চেইন শপটা তো আসলে না, দ্যাটস এ ডিফারেন্ট বিজনেস। বাট ধরেন একটা প্রোডাক্ট ডেভেলপ করা, একটা প্রোডাক্ট মার্কেটে মানে কোটি কোটি মানুষের কাছে নিয়ে যাওয়া, এবং ধরেন আমি প্রাউডলি বলতে পারবো যে আমি ধরেন এক মিনিট শ্যাম্পুটা বাংলাদেশে 3 কোটি মানুষ ইউজ করছে। সো এই যে 3 কোটি নাম্বারটা, মানুষ ইউজের নাম্বারটা, এটা আমাকে এক্সাইট করে। আমার মনে হয় আরো বেশি করবে। তো হোপফুল একদিন হয়তো কিছু একটা এরকম একটা সুযোগ আসবে আমার জীবনে। অবশ্যই অবশ্যই। ঠিক, এখানে অ্যাডফিনিক্স এর এটা তো হেড অফিস বনানী। কতজন কাজ করছে এখানে? 17 জন কাজ করছে। 2 জন দেশের বাইরে থেকেও কাজ করছে। ওনারা ওখান থেকে কি মানে টেক টিম আছে আমাদের, টিম লিডার এবং সিটিও দুজনই, একজন সিটিও থেকে ইকেতে আর টেক টিম লিডার থাকে আমাদের। আচ্ছা, আরো বাড়ানোর ইচ্ছা আছে, আরো স্প্রেড করার ইচ্ছা তো অবশ্যই আছে আপনার? মানে যদি মনে হয় যে অ্যাডফিনিক্স এর কোনটা এখন এখনো ল্যাকিংস মনে হয়, যে যে জিনিসটা এখন নাই আমাদের? আমার যেটা মনে হয় যে অনেস্টলি বলি যে আমরা প্রোডাক্টে আমরা আরো, কারণ আমাদের আসলে এটা একটু টেকনিক্যাল অ্যান্সার আমি যদি মানে সেটা হচ্ছে যে আমরা তো স্টার্টআপ, আমাদের প্রত্যেকটা টাকা খুব চিন্তা করে খরচ করতে হয়, আমরা মানি বার্ন করতে পারি না আমাদের। সো আমাদের মনে হয় যে আমি আরো কিছু যদি টেক টিমে আমার কলিগ বাড়তো, আমাদের প্রোডাক্ট আমরা আর একটু ডিফারেন্ট লেভেলে দিতে পারতাম। আমরা এখন লিমিটেড রিসোর্স নিয়ে কাজ করছি বিকজ অফ কোভিড, দেন ওয়ার, দেন সো একটা পর একটা ইউক্রেন ওয়ার, গাজা ওয়ার, অনেক কিছু আছে, মানে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সো ইনশাআল্লাহ আশা করছি যে সব ঠিকঠাক করে আমরা তিনটাকে বড় করব এবং গ্লোবাল লেভেলে আমাদের যাওয়ার ইচ্ছা আছে। গ্লোবাল লেভেলে নিয়ে কাজ করছি। সো এটা কোন দুটো? অ্যাড ম্যানেজার এবং ইউনিভার্সাল ড্যাশবোর্ড, যেটা এই দুটো সফটওয়্যার। হ্যাঁ, এই দুটো সফটওয়্যার যেটা আমরা গ্লোবাল মার্কেটে। সো গ্লোবাল মার্কেট এক্সপ্যান্ড করার জন্য আই নিড মোর মানি টু ফর দ্য বিজনেস এক্সপ্যানশন এন্ড প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য আমার টিমে আরো কিছু আমার মাথায় দুটো জিনিস একদম। স্টার্টআপের ক্ষেত্রে কিন্তু একটা আছে, মিথ বলবো আমি, এটা আমি সবাইকে জিজ্ঞেস করি আমার গেস্টদেরকে, যে অনেক টাকা হতে হবে দেন আই ক্যান বি আ এন্টারপ্রেনার। হোয়াট ডু ইউ থিংক, ইজ ইট ট্রু অর ফলস? কি লাগবে? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এন্টারপ্রেনারশিপ? সেটা ওকে ফাইন, সেটা আমি বুঝলাম, কিন্তু না না না, সাকসেস আমি শুরু করতে চাই, বাট ডেফিনেটলি আই নিড আ প্লেস, আই নিড ফিউ স্টাফ, অ্যাটলিস্ট ওয়ান স্টাফ, রাইট? তাকে আমার স্যালারি দিতে হবে। তো টাকা ছাড়া তো সেটা কখনোই সম্ভব হচ্ছে না। সাহস লাগে ডেফিনেটলি, চ্যালেঞ্জ ইজ দ্য ফার্স্ট থিং যেটা আপনার লাগবে। কারণ ধরেন অনেক মানুষ আছে যে অনেক কোয়ালিফাইড মানুষ যারা ভালো বুঝে কিন্তু ব্যবসা আসতে চায় না, ওরা মনে করে যে রিস্কি, কি হবে না হবে। তো ফার্স্ট থিং কাজ লাগবে। দুই হচ্ছে আপনার ইনোভেটিভ মাইন্ড লাগবে। ধরেন এমন ইনোভেশন আনতে হবে যে ইনোভেশনটার জন্য টাকা মানে আপনি আইডিয়াটা প্লেস করলেন। যেমন আমি যখন আইডিয়াটা প্লেস করেছি, ইট ওয়াজ নট ইনোভেটিভ, যেটা অলরেডি এস্টাবলিশড ইন মার্কেট, কিন্তু আই ফাউন্ড মাই কো-ফাউন্ডার্স, হয়তো সেটার সংখ্যা কম ছিল, হয়তো সেটা কি বলবো, হাজারে একটা ছিল, আরো যে কোম্পানিগুলো আছে। আপনি যেটা বলছেন যে আপনার হয়তো আপনার যে ইনোভেশনটা সেটা নিউ না, কিন্তু নিউ না হলেও হয়তো সংখ্যাটা কম ছিল। যখন আপনার ধরেন যদি আইডিয়াটা নিউ না হয়, তাহলে আপনাকে ওই মার্কেট এক্সপেরিয়েন্স হতে হবে। হ্যাঁ, আমি সেটা আপনার উপরে ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনার উপরে তখন ইনভেস্ট করছে। আর যদি আপনি তখন তাহলে কম্পিটিটর বেশি আসবে না? কম্পিটিটরও কিন্তু চলে আসবে। আমরা যে বাংলাদেশ মার্কেটে কাজ করছি তার মধ্যে আমার এক্স 4টা কোম্পানি এখন আমার কম্পিটিটর। রিয়েলি?
বাহ, আমি স্টার্ট করেছি, লঞ্চ করেছি, হ্যাঁ, তারপরে হ্যাঁ। আমি ছেড়ে আরেকটা কোম্পানিতে গিয়েছি, হ্যাঁ। এটাকে লঞ্চ করেছি, ওটাকে একটা নাম্বার একটা জায়গায় নিয়ে এসেছি, তারপর ওই কোম্পানি ছেড়ে আরেকটা কোম্পানিতে গিয়ে ওটা লঞ্চ করেছি বাংলাদেশে। সোফার আমি বাংলাদেশে জিএনআর নাম বলা ঠিক হবে কিনা, বাট চারটা আমার সেম বিজনেস চারটা লঞ্চ করেছি, তিনটাতে অ্যাজ এমপ্লয়ি এন্ড দেন দিস ইজ মাই ওন, এন্ড আরেকটা নেপালে লঞ্চ করেছি অ্যাজ এমপ্লয়ি। সো হ্যাঁ, নেপালে কাজ করেছেন কি? হ্যাঁ, আমি 2016 থেকে নেপাল মার্কেট, মিয়ানমার মার্কেটে কাজ করছি। তাই আমার তখন আমি নেপালে আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেছিলাম, সেরিয়া নেটওয়ার্ক, নেপালের ফার্স্ট টাইম নেটওয়ার্ক আমি লঞ্চ করেছি। তাই হ্যাঁ, তারপরে মিয়ানমারে উই ওয়াজ প্ল্যানিং টু লঞ্চ, বাট তখন ওই মোমেন্টটা হয়নি। পরবর্তী আমি যে কোম্পানিতে জয়েন করেছি সেই কোম্পানি থেকে মিয়ানমারে আমি কাজ করেছি। সাউথে আমি লাস্ট যেহেতু সাউথ এশিয়ান ম্যানেজিং ডিরেক্টর ছিলাম আমার যে কোম্পানিতে, সো মোটামুটি নেপাল, মিয়ানমার, পাকিস্তানের মার্কেটগুলো আমার আপনার কাজ করতে হচ্ছে। আচ্ছা, কাজ করার সময় চাকরি লাইফে কোন এক্সপিরিয়েন্সটা আপনার এখন সবচেয়ে বেশি কাজে লাগছে? আমি বলবো প্রথম দিকে যে লার্নিং সেশনগুলো, মানে ধরেন যখন আমি জিএনআই স্টার্ট করি, আমি মানে যে আমি আসলে ডিজিটাল মার্কেটে কিছুই জানতাম না, জিরো, এই যে বললাম ইমপ্রেশনের ডেফিনেশনই দিতে পারি, যেটা আমাদের সবচেয়ে বেসিক আমাদের এই ডিজিটাল মার্কেটিং। তো সেখানে আমাকে যে প্রথম দিকে যে লার্নিং এর যে একটা হ্যাবিট ক্রিয়েট করেছে, যে আমরা প্রতিদিন স্টাডি করছি, এবং আমাদেরকে আমার মেন্টর বিকি, সে আমাকে অনেক ম্যাটেরিয়াল, সো স্টাডি ম্যাটেরিয়াল পাঠাতো, তো ওগুলো শিখেছি, মানে ওই যে হ্যাবিটটা, কারণ ডিজিটাল মার্কেটিং ক্রমাগত চেঞ্জ হয়। সো আপনি যদি লার্নিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়, মার্কেটিং প্রসেস সব পুরাটাই চেঞ্জ হতে থাকে। সো আপনি যদি ওই স্টাডির মধ্যে না থাকেন, তাহলে আপনি দেখবেন যে 6 মাস পরে আপনি ব্যাকডেটে হয়ে যাচ্ছে। একদম আপ টু ডেট থাকতে হয়। হ্যাঁ, তো ডেফিনেটলি ইটস আ ভেরি টাফ জব ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা, কারণ অসংখ্য কম্পিটিটর সেকেন্ডের মধ্যে একজন একটা কন্টেন্ট তৈরি করে ফেলতেছে, আরেকজন মানে বিশাল অবস্থা। লাইক আমি সবসময় জব করেছি, আমি তো কখনো কল্পনাই করতে পারি না যে আমি কখনো বিজনেস করব, মানে আমার এই দুঃসাহসই নাই কখনো, মানে আমি ঘুমাতে পারবো না এরকম। তো স্বপ্ন সেটাই যা আমাদেরকে ঘুমাতে দেয় না, তাই তো স্বপ্ন হওয়া উচিত, এবং সেই স্বপ্নবাজ মানুষরাই আমি দেখেছি এন্টারপ্রেনার হয় এবং তারা গিয়ে সফলতা পায়। দুঃস্বপ্নবাজ হয়, ধরেন আমরা এক একটা সময় তো গ্লোবাল ওয়ার, মানে মাঝে মাঝে রাতে শুনে মনে হয় যে আগামীকালই হয়তো শেষ, আর হয়তো আগামী যাবে না। তারপর মর্নিং এর ঘুম থেকে উঠে আবার শুরু করে, না আরেকটু আগে। আচ্ছা, তো এই ধরেন ওই যে বললাম যে স্বপ্নবাজ, মানে ওদের দুঃস্বপ্নবাজও কিন্তু ধরেন এই যে ভয়টাকে জয় করা, প্রতিদিন সকালে উঠে রাতের বেলা যে যখন আমরা একা থাকি ঘুমানোর সময় অনেক দুশ্চিন্তা হয়, অনেক ভয় হয়, কিভাবে আগাবে কোম্পানিটা, হ্যাঁ এতগুলো মানুষ কাজ করছে, মানে এতগুলো কি হবে, হ্যাঁ বিজনেস যদি ডাউন থাকে কিভাবে চালাবো, এই ভয়টা নিয়েই ঘুমাইতে যাই। আবার ধরেন সকালে উঠি মনে হয় না আরেকটু রাইট দিয়ে আরেকটু আগে। এভাবেই তো এগিয়ে চলা। আমরা বলতে গেলে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু এভাবেই বেঁচে আছি, তাই না? যে একটা সময় হাল ছেড়ে দেই, তারপর আবার উঠে দাঁড়াই। যারা হাল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় না, তারাই তো একটু পিছিয়ে পড়ে, এবং সফলতার গল্প কিন্তু এটাই, যে পিছিয়ে পড়ে আবার দৌড়ে যেতে হবে, ভয়টাকে জয় করতে। অফিসটা কিন্তু সুন্দর ডেকোরেট করা। ওই রুমটা কিসের ভাইয়া? এটা হচ্ছে আমাদের পিএমও, যেটা আমরা বলি যে প্রাইম মিনিস্টার অফিস, বাট সবগুলো আমাদের রুম প্রাইম মিনিস্টার অফিস সিম্বলিক নেম আছে, দেখতে পারি রুমটা? এটা বোর্ড অফ ডিরেক্টর রুম। আচ্ছা, পিএমও বলার কারণটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর রুম থেকে সব ইস্যুগুলো আসে, এটা হচ্ছে পিএমও। এটা হচ্ছে টিএসসি, যেহেতু আমাদের এখানে কুকিং হয় না, সেটা আমাদের হচ্ছে চা খাওয়া, স্মোক করা, তাই নাম টিএসসি। আচ্ছা ভাই, ওই পাশে অ্যাট ফিনিক্স এর এই যে পোস্টারগুলো দেখা যাচ্ছে, এগুলো একটু যদি বলেন। আমাদের ডিএসপি বর্তমানে দুইজন পার্টনার আছে, দুটো কোম্পানি, একটা হচ্ছে বাংলালিংকের যে গ্লোবাল কোম্পানি বিয়ন, ওরা আমাদের ডিএসপি পার্টনার, এবং টেকনো মোবাইলের যে গ্লোবাল কোম্পানি ট্রান্সফার হোল্ডিংস, ওরা আমাদের ডিএসপি পার্টনার। সো দুটো গ্লোবাল কোম্পানি আমাদের ডিএসপি পার্টনার হিসেবে আছে। আর এখানে আমাদের প্রোডাক্ট আছে আমাদের এসএসপি এন্ড ডিএসপি, যেটা দেখালাম ডিএসপি। হ্যাঁ, আপনি ডিএসপি এর কথা বলছিলেন। হ্যাঁ, এসএসপি হচ্ছে আমাদের বাংলাদেশ সব লোকাল পাবলিশার গুলো আমাদের পার্টনার,
and we have another product, Ad Manager. Ad যেটা Manager. হচ্ছে আমাদের ওটিটি এবং গ্লোবাল ইস গ্লোবাল প্রোডাক্ট, যে কোনো ওটিটি আমাদের এই Ad Manager সলিউশন ইউজ করতে পারে। টি স্পোর্টস আমাদের ফার্স্ট ইয়ার ছিল, ক্লায়েন্ট ছিল। আচ্ছা, এন্ড ইউনিভার্সাল ড্যাশবোর্ড, এটা হচ্ছে একটা গ্লোবাল প্রোডাক্ট। এটা হচ্ছে আপনি সব ক্যাম্পেইনের রিপোর্ট আপনি একটা ড্যাশবোর্ডে দেখতে পাবেন। ইটস এ ভেরি ইউনিক সলিউশন ফর গ্লোবাল মার্কেট। আচ্ছা আচ্ছা, সো এটা নিয়ে আমরা অলরেডি কাজ করছি আরো আরো অ্যাডভান্স, আরো এটাকে অ্যাডভান্স করার জন্য। এখানে একটা রুম, এটার নাম ওয়াল স্ট্রিট। এটা আমাদের বিজনেসের পাবলিশার। আপনার রুমটাতে গেলাম না, কারণ মাত্র বের হয়েছি, নাম দিয়েছেন ককপিট, খুবই সুন্দর একটা নাম। যেহেতু সব প্লেস অনুযায়ী সিইও যেখানে বসে এটাতে কোনো ককপিট বিমানের না, এজ এ ক্যাপ্টেন। সো আই ডোন্ট বিলিভ বস, আই বিলিভ টিম এন্ড টিম লিডার, টিম ক্যাপ্টেন। সো এইজন্য আমার রুমের নাম ককপিট। খুবই সুন্দর। আমি এর জন্যই কিন্তু মানে রুম ধরে ইয়ে করছি। এটা হচ্ছে ওয়াল স্ট্রিট, রুমটাতে একটু যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, এটা আমাদের বিজনেস রুম। হ্যাঁ হ্যাঁ, এখন আমি অফ যেটু লেট নাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের মিটিং রুম। এটার নাম হচ্ছে ইয়ালটা। ইয়ালটা, ওয়াও, এটা হচ্ছে ইউরোপের একটা সিটি। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের খুব ইম্পর্টেন্ট একটা মিটিং, যেখানে রুজভেল্ট এন্ড অল আদার্স গ্লোবাল লিডার্স বসে এখানে ডিসিশন হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2টা কিভাবে শেষ করবে। আচ্ছা, এই কারণে ইয়ালটা হচ্ছে আমাদের যেহেতু একটা মিটিং রুম, তো আমরা এখানে মিটিং করি এবং এখানে আমাদের ছোট মিটিং রুম আছে, ছোট্ট একটা মিটিং রুম। না, তাও অনেক সুন্দর। আচ্ছা, এটা নিয়ে কথা বলবো একটু, পিকাবো। ওয়াও, এটা কিসের? আমরা 3টা কোম্পানির রিসেলারশিপ হিসেবে কাজ করছি এখন। সো পিকাবো রিসেন্টলি অ্যাড মার্কেটে এসেছে। ওরা তো ই-কমার্স, খুব রিনাউন্ড ই-কমার্স বাংলাদেশের, এবং ইলেকট্রনিক এন্ড গ্যাজেটে ওরা নাম্বার 1। আচ্ছা, তো এখন আমরা আমাদের ক্লায়েন্টরা চাইলে পিকাবোতে অ্যাড দিতে পারবে। তাই সো এটার আমরা রিসেলার হিসেবে কাজ করছি। চাটনি অ্যাডস, এটা হচ্ছে আমাদের প্রিয় শপ এর একটি সিস্টার কনসার্ন। এটা সিঙ্গাপুর বেসড একটি, এটা একটা মানে আউটডোর মার্কেটিং। আমরা চাটনির রিসেলার হিসেবে কাজ করছি বাংলাদেশ মার্কেটে। এন্ড মুসলিম প্রো ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার 1 মুসলিম অ্যাপ, যেটা বাংলাদেশে আমরা রিসেলার হিসেবে কাজ করছি। এটা কি মানে কিভাবে এটা মানে কাজ করে? মানে মুসলিম প্রো, চাটনি অ্যাডস এবং পিকআপ। না না, আমি মুসলিম প্রোটা জানতে চাই। সো মানে মুসলিম প্রো একটা অ্যাপ, যেখানে আমাদের টাইমিংটা, নামাজের টাইমিং, হজে যারা যায় আমরা সবাই তো মুসলিম প্রোটা ডাউনলোড করে যাই, এবং এখানে অনেক সূরা, হাদিস, বাংলা সবকিছু থাকে। আচ্ছা আচ্ছা, সো ওইখানে যদি আপনি অ্যাড দিতে চান, তো সো মানে এখন ওরা অ্যাড অ্যাকসেপ্ট করে, এবং বাংলাদেশে একটা আমাদের চলে আসে। বাহ বাহ, এখানে একটা এরিয়া 51 ডোরটাই কিন্তু খুব মানে ইনোভেটিভ। যেটা বলছিলাম যে প্রত্যেকটা রুম একটা এরিয়ার সাথে কানেক্টেড। সো এরিয়া 51 হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে আসলে কি হয় কেউ জানে না। হ্যাঁ, এরিয়া 51 মোস্ট। আপনার এখানে এরকম একটা রুম আছে? টেক রুম, হ্যাঁ, টেক রুম ডেফিনেটলি শুড বি রেস্ট্রিক্টেড, এবং আপনি দেখছেন যে এখানে এইজন্য এরিয়া 51 দেওয়া। তো আজকে এখন সবাই অফ বাসা থেকে কাজ করছে। জি জি জি, ওয়ার্ক ফ্রম হোম আর কি। জি জি জি, বাহ, এরিয়া 51 এ তাহলে আমরা ঢুকতে পারলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা একটু বসে কথা বলি নাকি? অনেক গল্প শুনলাম, আপনার জীবনের গল্প, আপনার অ্যাডমিক্সের গল্প। একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ সফলতার গল্প, সংগ্রামের গল্প, সেই সাথে একটু ব্যর্থতা মিশ্রিত থাকে। এই গল্পগুলো কখনো ছোট হয় না, গল্পগুলো বড়ই হয়। গল্পটা শুনতেও ভালো লাগছিল, কিন্তু কিছু করার নেই। একদমই শেষ পর্যায়ে, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের গেস্টদের জন্য একটা র্যাপিড ফায়ার, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি সেটা শুরু করি। একদম এক ওয়ার্ডে কিংবা এক সেন্টেন্সে। আপনার ফার্স্ট কোশ্চেন, আপনার উদ্যোক্তা যাত্রাকে যদি আপনি একটা সিরিজ মনে করেন, যে নেটফ্লিক্স একটা সিরিজ, আপনি কি নাম? আমি বলবো দুঃস্বপ্ন, নাইটমেয়ার। ভাই নাইটমেয়ার ওভারকাম করেছি প্রতিটা। বাহ বাহ, এটা তো শুনে হচ্ছে। আপনার যদি কোনো একটা ব্যবসায়িক সিদ্ধান্তকে একদম ডিলিট করে দেওয়ার অপশন থাকে, একদম রিসাইকেল বিন থেকেও আপনি একদম পার্মানেন্ট ডিলিট করলেন, কোন ডিসিশন? আমার কোনো ডিসিশন আছে? এখন আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন,
লাইক আপনি ধরে নিলেন একটা খুব নির্জন দ্বীপে আছেন, আটকে আছেন, তো সেখানে শুধুমাত্র একটি মার্কেটিং টুল আপনি এবং আপনি কি চ্যাট জিপিটি, গুগল অ্যানালাইটিক্স নাকি মেগাফোন, মানে কোনটা বেছে নেবেন? মানে একটা মার্কেটিং টুল আমাকে বেছে নিতে হবে, ডেফিনেটলি এখন আমরা মানে এআই বেছে নিব, আমরা এআই টুলস চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি না, আমি আসলে গ্রোক ইউজ করি, চ্যাট জিপিটি ইউজ করি, দেয়ার আর ফিউ মোর। হ্যাঁ ডিপসিক আছে, ডিপসিক আছে, গুগলের জেমিনি, আমরা যেটা বলি যে হ্যাঁ এআই দিতে আপনার মানে গল্প শেষ হয় না, মনে হয় না যে এআই, আপনার কি কখনো মনে হয়েছে যে এআই হিউম্যান রিসোর্সকে রিপ্লেস করছে? কখনো মনে হয় না? এখনো ওই আসেনি, কারণ এআইটা যদি আমরা বলি এটা মানে হিউম্যান রিসোর্স অলওয়েজ ইউনিক মাস্টারপিস দিবে, এআই আমাদের লাইফস্টাইলকে অনেক ইজি করবে। সো এআই সাথে আমরা প্রতিদিন অনেক গল্প করি, আমিও আমি গল্প করি, বিভিন্ন জিনিস জিজ্ঞেস করি, অদ্ভুত অদ্ভুত অ্যান্সার, আমি যেটা হিউম্যান ট্রিট করি সেটা হিউম্যান ট্রিট করে আমি আসলে গল্প করি। এবং ওর একটা বিষয় আছে যে ওকে যদি আপনি ঠিকমতো যদি চালাতে না পারেন ও কিন্তু চলবে না। প্রম্পটেড হ্যাঁ আচ্ছা, আমি নেক্সট কোশ্চেন চলে যাই। আমি কিন্তু র্যাপিড ফায়ার ব্রেক করছি রুলসটা। আচ্ছা, আপনার চেষ্টা করা সবচেয়ে জিনিয়াস গ্রোথ হ্যাক কোনটা? আমি বলবো যে না, আমাকে এটাকে পুরো ক্যারিয়ারটাই আমি বাংলাদেশে 10 বছরে আমার 16টা প্রমোশন হয়েছে, মাশাআল্লাহ, মানে কর্পোরেট ক্যারিয়ার। রিয়েলি। আচ্ছা আচ্ছা, আপনার শোনা সবচেয়ে অতি মূল্যায়িত ব্যবসায়িক পরামর্শ, লাইক মোস্ট ওভাররেটেড বিজনেস অ্যাডভাইস? আই থিংক অনেক কিছু শুনি আসলে, এত অ্যাডভাইস প্রতিদিন আমরা, মানে কোনটা মনে হচ্ছে একদমই মানে বিজনেসের ক্ষেত্রে প্রয়োজনীয় না? সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট মাস্ট নিড, মানে এটা মাস্ট নিড আমার। আচ্ছা, আগামী 5 বছর পর অ্যাডফিনিক্সকে কোথায় দেখতে চান? সাউথ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা, ওয়ার্ল্ড ওয়াইড। আমেরিকা বাদ দিয়েছি, আমেরিকা থেকে কিছু বাদ দিয়ে, বাট আমার ইচ্ছা আছে। আচ্ছা, যদি সারা জীবনের জন্য শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারতেন সেটি কোনটা? ডেফিনেটলি কন্টেন্ট, মানে যেখানে আমি দেখতে পারবো, সেটা ইউটিউব হতে পারে বা এনি ডিজিটাল হতে পারে, বাট যেখানে কন্টেন্ট থাকে। লাইক টু ওয়াচ কন্টেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2025 সালে ব্যবসার জন্য সবচেয়ে বড় থ্রেট কি? এগেইন কোনো ডিজাস্টার, গ্লোবাল ডিজাস্টার। গ্লোবাল ডিজাস্টার আপনি কি এরকম কিছু দেখতে পাচ্ছেন কি? লাইক যেমন আপনি কিন্তু কো-চেয়ার বেসিসের, বেসিস হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস, সেই থিম থেকে মানে সেই ইয়ে থেকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কাছে কি মনে হয়েছে যে এরকম ইনফরমেশন টেকনোলজিতে এরকম বিজনেসের ক্ষেত্রে কোনো একটা বড় থ্রেট আমাদের আসতে পারে? আমাদের আসলে বাংলাদেশে আমি যদি দেখি, এনি পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশন আমাদের বিজনেসকে স্থগিত করে দেয়। অন টপ গ্লোবাল যদি কোনো বিগ কোনো ইস্যুস থাকে, যেমন যেটা আমরা দেখেছিলাম ইউক্রেন এন্ড রাশিয়া ওয়ারে, সো এরকম বিগ ওয়ার বা যেটা হতে হতে গিয়ে থেমে গিয়েছে ইরান এবং প্যালেস্টাইনের, সেরকম বিগ ওয়ার হলে আমরা ডেফিনেটলি আমরা সাফার করব, এন্ড পলিটিক্যাল আনরেস্ট আমাদের আরো বেশি সাফার করবে। শুধু এই ক্ষেত্রে না, সব ব্যবসার ক্ষেত্রেই কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, আপনার যদি মনে হয় যে আপনি কখনো কোনো একজন এন্টারপ্রেনার ওয়ার্ল্ড ওয়াইড কোনো একজন আইকন, তার ব্রেইনের সাথে ইউ ওয়ান্ট টু সোয়াপ ইউর ব্রেইন, কার সাথে? আমারটা নিবে না, আপনারটা নিব। কারটা? আমি রতনটা নিব। রতনটা সেকেন্ড পারসন, আমার প্রোগ্রামে গেস্ট হিসেবে আসা, আপনি সেকেন্ড পারসন বললেন রতনটা কথা। আমাদের ডিজিটালে যারা কাজ করি বা আমরা যারা স্টার্টআপ করি, তারা হয়তো আমরা মাস বিলিভারের কথা বলবো বা জেফ বেজোসের কথা বলবো। আই উড সে রতন টাটা, বিকজ নট অনলি যে তার আমি ব্রেনটা নিতে চাই, তার হার্টটাও নিতে চাই। বাহ, এটা খুব সুন্দর ছিল, ব্রেইন এবং সোল, ইউ ওয়ান্ট, ইজ এ গুড সোল, ইজ এ ভেরি গুড সোল। আচ্ছা, শেষ দুটো প্রশ্ন, সেটা হচ্ছে আপনার নিজের জন্য সাফল্য কিভাবে সংজ্ঞায়িত করেন? আমি সাফল্য ব্যর্থতা কিভাবে সংজ্ঞায়িত করেন? সেটাও তো যেহেতু সাফল্য বিলিভ করি না, ব্যর্থতাটাও করেন, বিকজ আই বিলিভ ইন দ্য গ্রোথ।
গ্রোথ। সো আমার মনে হয় যে যতদিন আমরা কাজ করব ততদিন আমাদের গ্রোথ পিরিয়ডটা থাকতে হবে। তো সেখানে গ্রোথ থাকবে এবং আফটার যখন আমার জীবনে কাজ করা শেষ হয়ে যাবে, আমি আর কাজ করবো না, তখন হয়তো আমি বসে চিন্তা করবো যে আমার এই জার্নিটা কতটুকু আমি আনতে পেরেছি, চাওয়া এবং পাওয়ার মাঝখানে কতটুকু গ্যাপ আছে। তাহলে আপনি কিসে সবচেয়ে বেশি আনন্দ পান কিংবা খুশি হন? যখন একটা মিটিং আমার অনেক এক্সাইট করে, মানে বিজনেস মিটিং, কারণ আমি হ্যাঁ আমি অনেক মানে দ্যাট ইজ লাইক আমার কাছে একটা গেমের মতো মনে হয় যে আমি অনেক কথা বলবো, অনেক ইনোভেটিভ কিছু একটা বের হয়ে আসবে, বিকজ they are not only my clients, they are my friends also. আচ্ছা, So and also I learn from them. So আমরা যে প্রোডাক্টগুলো বানাই তাদের কাছ থেকে শিখি তোমাদের বানাতে হয়, তারাই তো সেটা ইউজ করে। সো এভরি মিটিং আমাকে অনেক এক্সাইট করে এবং ডেফিনেটলি দ্য বিজনেস ডিল অলসো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল টাইম। আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে ইনভাইট করেছেন এবং এত সুন্দর সুন্দর কথাগুলো আমরা শুনতে পেয়েছি, কারণ সংগ্রামী মানুষের প্রতিটা কথাই কিন্তু আমি করি বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ, আপনারা কষ্ট করে আমাদের অফিসে এসেছেন। আমরা একটি ছোট স্টার্টআপ এবং ছোট্ট আমাদের অফিস, এবং আমাদের যে অফিস টুকটা দিয়েছেন এর জন্য অনেক ধন্যবাদ। এটা আমাদের কাছে ঘর, আমরা ঘরের চেয়ে বেশি সময় এখানেই থাকি। ডেফিনেটলি আপনাকে এবং আপনার টিমকে ধন্যবাদ, আপনার ভিউয়ার্সদেরকে ধন্যবাদ এবং আপনাদের শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রদর্শক, কর্পোরেট ডেইলি আজ এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো এন্টারপ্রেনার, কোনো বিজনেসম্যান কিংবা কর্পোরেট লাইফকে সাথে নিয়ে। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।